টেলিক্স মেথড থেকে একটা ম্যাথ করছি, আশা করি সবাই করছেন ওই নিয়মটা ম্যাথ। আজকে আমরা বাকিংহাম ফাই থিওরামটা করব। এটা যদি পারেন রেলিস মেথডের কিছু অংশ এখানেও থাকবে। রেলিস মেথডে যা করছি খুব হয়তো নিয়ম থাকবে না, কিন্তু ওখানকার যে প্রসিডিউর অধিকাংশ আমরা এখানে ইউজ করব। এটা তুলনামূলক একটু কষ্ট হবে, নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আমি প্রথমত তাহলে নিয়মগুলো দিয়ে শুরু করি। স্যার এই যে ডাইমেনশনে একটা প্রবলেম ছিল। ম্যাথ নাম্বার বলেন। ম্যাথ নাম্বার না, মানে এমনি অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশনটা একটু যদি দেখায় দিতেন। আমাদের টপিক কত? 17 না? অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন বলতে মাত্রার সমীকরণটা? জি স্যার। স্যার টপিক 16। টপিক 16 না? অ্যাঙ্গুলার ভেলোসিটি টি ইনভার্স 1/t আর কি, এটা রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়াসের জানেন না কোন? রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এখানে 1/t হয়। 1/t মিন্স টি ইনভার্স 1। আর স্যার এই যে আর এখানে স্যার এই যে মোমেন্টামের মাত্রা কি ভুল দেওয়া নাকি সেটা? মোমেন্টাম অফ ইনার্শিয়া না, শুধু মোমেন্টাম, ভরবেগ। শুধু মোমেন্টাম। মোমেন্টাম হলো মোমেন্ট ইনটু ব্যাক, ভর ইনটু ব্যাক। ভরের একক কি? কেজি। কেজি। ব্যাকের একক মিটার পার সেকেন্ড। সেকেন্ড। এম এল পার টি হবে না? প্লাস 1। ওটাই বলতেছিলাম স্যার, শীটে তাহলে ভুল দেওয়া আছে বইয়ে বা শীটে। এম এর 3/1 মোমেন্টাম ভর ইনটু ব্যাক। এটা তাহলে এম এল ইনভার্স এম এল 3/1 না হওয়ার কথা। জি স্যার, ওটাই তো হওয়ার কথা। এম এল 3/1। আচ্ছা, আমি আপনাদের কি কোনো বাড়ির কাজ দিছিলাম? কিছু নিয়ম বা কিছু দেখতে বলছিলাম? রিপিটিং ভেরিয়েবলের একটা বিষয় দেখতে বলছিলেন। ওকে, আমি একটা জিনিস একটু আলোচনা করি, তারপর ম্যাথ শুরু করব। তার আগে রিপিটিং ভেরিয়েবল বিষয়টা একটু আলোচনা করি। ম্যাথগুলা করতে গেলে আমরা বাকিংহাম অথবা ফাই থিওরাম, ফাই মেথড, এই নিয়মে যদি কোনো ভেরিয়েবলের এক্সপানশন করতে হয়, আমাদের রিপিটিং ভেরিয়েবল জিনিসটা কি সেটা একটু জানতে হবে। আচ্ছা, আমি তাহলে প্রসিডিউরটা একেবারে প্রসিডিউর সহ রিপিটিং ভেরিয়েবল বিষয়টা আসতেছি আর কি। প্রথমত আমাদের মনে করলাম যে কোনো একটা ভেরিয়েবল এক্সপ্রেশন করতে হবে। তাহলে আমি পেজ নাম্বার 319 এটা একটু দেখতেছি। পেজ নাম্বার 319। নতুন টপিক। The Buckingham Phi theorem is stated as follow. পেজ নাম্বার 319। ওকে, প্রথমত যদি আমরা আগের গত ক্লাসের মতো এখানেও বিষয়টা একটু দেখি। কোনো কিছু এক্সপ্রেশন করতে বলে একটু বললে ভালো হয়। টপিক, জি ভাইয়া, টপিকের নামটা একটু বলে দেন। টপিক বাইরে কি নতুন টপিক? ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিসের ডাইমেনশনের বাকিংহাম থিওরামটা। আমরা গত ক্লাসে রেডিস মেথড একটা মেথড করছি, আজকে বাকিংহাম করব। ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস অধ্যায়টার নাম। এখন আপনার যদি গত ক্লাস না করে থাকেন আপনার জন্য নতুন।
বাকিংহাম ফাই থিওরাম আর্টিকেল নাম্বার। ওকে, আমরা কত ক্লাসে যেটা করছি রেলিস মেথডে কোন ভেরিয়েবল যদি এক্সপ্রেশন করতে বলে, যে কোনো একটা ভেরিয়েবল এক্সপ্রেশন করতে বললে কিছু ভেরিয়েবলের সাহায্যে, দেখেন আমি মনে করলাম ডেল ফিটা আমার এক্সপ্রেশন করতে হবে কিসের সাহায্যে? ফাংশন অফ ভেলোসিটি, লেন্থ, টাইম, ভিসকোসিটি, ডেনসিটি, গ্র্যাভিটি, এই ভেরিয়েবল গুলোর সাহায্যে প্রেসার ডিফারেন্স এই ভেরিয়েবলটা কি করতে হবে? এক্সপ্রেশন করতে হবে। ওকে, আমি একটা ডাটা একটু ধরে নিই, আমার প্রমাণের সুবিধাটা আমি একেবারে ধরেই ফেলি। প্রথমত ধরলাম প্রেসার ডিফারেন্স ভ্যালুটা আমার এক্সপ্রেশন করতে হবে ডায়ামিটার, লেন্থ, ভেলোসিটি, ভিসকোসিটি, ডেনসিটি এন্ড রাফনেস। এটা কোন নাম্বার না, আমি একটা এক্সপ্রেশন মানে একটা এক্সাম্পল ধরলাম নিয়মটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমি আমার মতো করে একটা এক্সাম্পল নিলাম নিয়মটা বোঝানোর জন্য। পেজ নাম্বার হলো 319, এখানে বর্ণনাগুলো দিয়ে আছে, নিয়মটা দিয়ে আছে কিভাবে কি করবেন না করবেন সেটা, ওইটাকে আমি একটু এক্সপ্লেন করব। একটা ম্যাথের স্যাম্পলের সাহায্যে আমি এক্সপ্রেশন করবো। এটা যে কোনো একটা আর্টিকেল নিলাম, এই মানটাকে আমাকে এক্সপ্রেশন করতে হবে ডায়ামিটার, লেন্থ, ভেলোসিটি, ভিসকোসিটি, ডেনসিটি, রাফনেস। ফার্স্টে আমার দিয়ে আছে এগুলার সাহায্যে এই মানটাকে এক্সপ্রেশন করো। এখন এক্সপ্রেশন তো বুঝেন মনে হয়, গত ক্লাস যদি করে থাকেন এক্সপ্রেশনটা করছেন। এক্সপ্রেশন আমরা রেলিস মেথডের সাপেক্ষে করছি আর কি। ওকে, প্রথম কাজ হলো এই ইকুয়েশনটা লিখে এইভাবে, এটাকে আমরা যেটা ধরে নিব সেটাকে একটা ইকুয়েশন আকারে লিখবে, 1 নাম্বার ইকুয়েশন। সেকেন্ড কাজ, দুই নাম্বার নিয়ম, 2 নাম্বার ধাপ, তাহলে ফাংশন f1 dl velocity, viscosity, density, roughness, এটা প্রথমে দিয়ে দিই ডেল ফি। ওকে, ইকুয়াল টু 0। একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া, ওই যে ভেলোসিটি, ডেনসিটি, লেন্থ, রাফনেস এগুলো যে ধরতেছেন ফাংশনের ভিতরে, এগুলো ধরার কি কোনো নিয়ম আছে, না আমি ইচ্ছা মতো ধরতে পারবো উল্টাপাল্টা করে? উল্টা পাল্টা বলতে আমি আগে যতটুকু করাচ্ছি ততটুকু দেখেন, আমি নিয়মটা একটু পরে বলতেছি। ঠিক আছে, ধাপে ধাপে আসবে। আপনি এখন যতটুকু বলছি ততটুকু একটু খেয়াল করেন, ধাপে ধাপে যখন এটা আসবে আমি তখন বলে দিব কিভাবে ধরতে হবে এটা। ঠিক আছে, আপাতত একটু ওয়েট করে এটা নিয়ে। তাহলে প্রথম কাজ কি, যাকে এক্সপ্রেশন করব সেটাকে একটা ইকুয়েশন লিখলাম, আবার কি করলাম ওইটাকে কি ওই ফাংশনের ভিতর অ্যাড করে দিলাম। 2 নাম্বার ইকুয়েশন এটা, যেটা আপনাদের বইয়ে 319 পেজের ফাংশন f1 দিয়ে আছেন একটা, দেখছেন এটা বইয়ে? জি স্যার। এটা হলো নিয়ম, আমি এখানে যেটা দিছি সেটা হলো এটার প্র্যাকটিক্যাল ইউজটা। এখানে আছে নিয়মটা, যে ভেরিয়েবলটা এক্সপ্রেশন করতে হবে সেটা x1 ধরছে ইকুয়াল টু ফাংশন x2, x3, x4 ডট ডট এইভাবে চলতে থাকবে। পরবর্তীতে কি করছে, এই x1 ফাংশনটা ভিতরে অ্যাড করে দিয়ে ফাংশনটা শেষ করে দিয়ে x1, x2, x3, x4 ডট ডট, এটার প্র্যাকটিক্যাল ইউজটা আমি দেখতেছি। ওকে, কম্পেয়ার টু আমরা কিভাবে ইউজ করব সেটা দেখতেছি। ওকে, তাহলে এই যে ফাংশনটা আমি এখানে অ্যাড করে দিলাম, ভিতরে ইন করে দিলাম, তার বিনিময়ে এখানে ফাংশনটা আমি শেষ করে দিব। এফ যা ছিল শীটের মধ্যে স্যার আইফোনটা কিভাবে দেখবো? জি ভাইয়া, শীটের মধ্যে শীটের মধ্যে আমার জানা নেই কিভাবে কোন জায়গায় এটা আছে, কোন টপিকসে আছে। না সেটা তো জানি স্যার, আমি পাইছি রিপিটিং ভেরিয়েবলটা পাইছি, কিন্তু f1টা কোথায় দেখাচ্ছেন সেটা পাচ্ছি না। f1টা কিভাবে আসছে?
বাকিংহামের মধ্যে স্যার বাকিংহাম থিওরির মধ্যে আছে যে লেখাগুলা বাকিংহামে, হ্যাঁ বাকিংহামের মেথডের নিয়মের মধ্যে আছে এটা। পাইছি স্যার ওকে। তাহলে 2 নাম্বার কি, এই ভেরিয়েবলটা এখানে ভিতরে ইন করে দিয়ে ভিতরে ঢোকায় দিয়ে আমি ফাংশনটা কি করলাম, শেষ করে দিলাম। এটা নিয়মের মধ্যে আছে, এটা আমার কথা না, এটা ফাংশনের কি বাকিংহাম এর রুলের মধ্যে সেকেন্ড রুল, এটা সেকেন্ড স্টেপ। ওকে, এতটুকু জন্য আমরা সবাই করব। করার পর এই যে ভ্যালুগুলো এখানে আছে এগুলার মাত্রার সমীকরণ আমি নিচে লিখব। মাত্রার সমীকরণ বলতে ফেসার ডিফারেন্সের মাত্রার সমীকরণ কি, m l ইনভার্স 1 t স্কয়ার, d এর মাত্রার সমীকরণ l, l এর মাত্রার সমীকরণ l, b এর মাত্রার সমীকরণ l, t ইনভার্স 1, ডেনসিটির মাত্রার সমীকরণ m l ইনভার্স 1, t ইনভার্স 1, ভিসকোসিটির মাত্রার সমীকরণ m l ইনভার্স 3, রাফনেসটা হলো একটা ডিসটেন্স, রাফনেসের মাত্রার সমীকরণ l। আমি কি করলাম, এখানে যে ভেরিয়েবল গুলো আছে প্রত্যেকটার মাত্রার সমীকরণ আমি বসাইলাম, প্রত্যেকটার মাত্রার সমীকরণ বসাইছি। ওকে, 2 নাম্বার কাজ, এখান থেকে আমি একটা n এর ভ্যালু বের করব। nটা হলো ফান্ডামেন্টাল ভেরিয়েবল। ফান্ডামেন্টাল ভেরিয়েবল কয়টা জানা আছে কারো? m l t, এই তিনটা কি ফান্ডামেন্টাল ভ্যালু না? জি স্যার। ওকে, আমরা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দেখছি m l t, তাহলে টোটাল ফান্ডামেন্টাল ভেরিয়েবল কয়টা? 3টা। ওকে, টোটাল ফান্ডামেন্টাল ভেরিয়েবল কয়টা? 3টা। আমি এখানে m টা মূলত হবে টোটাল ভেরিয়েবল সংখ্যা। m টা কি টোটাল ভেরিয়েবল সংখ্যা, m হলো ফান্ডামেন্টাল সংখ্যা, ফান্ডামেন্টাল ভেরিয়েবল সংখ্যা। আমি n টা যদি দিই, এখানে কয়টা ভেরিয়েবল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে n এর মান 7। কারো প্রশ্ন থাকলে এখানে বলেন, n ইকুয়াল টু 7। কারো প্রশ্ন থাকলে বলেন, না বুঝলে বলেন n এর মান 7 কেন হলো? কোনো প্রশ্ন? স্যার ডি এল বি এগুলো চেক করছেন যে এই ভেরিয়েবল গুলা, এগুলাকে আমি ভেরিয়েবল বলতেছি, এগুলা সংখ্যা। টোটাল 7টা ভেরিয়েবল আছে। ক্লিয়ার এটা? ভাই এটা কি বাকিংহাম থিওরি বুঝাচ্ছেন? হ্যাঁ, বাকিংহাম বা পাই মেথড। ওকে, বাকিংহাম এবং পাই মেথডের টোটাল ভেরিয়েবল সংখ্যা কোন? এই ফাংশন অফ ইকুয়াল টু 0 লিখার পর এখানে যে ভেরিয়েবল সংখ্যা পাবো সেখানে আমি ভেরিয়েবল কয়টা আছে সেটা দেখব। 1টা 2টা 3টা এরকম ক্যালকুলেশন করলে n এর ভ্যালু কত? 7। আশা করি কারো প্রবলেম নাই। ওকে, 2 নাম্বার কাজ হলো m এর ভ্যালুটা বের করা, ফান্ডামেন্টাল ভেরিয়েবল সংখ্যা। এখন আমাকে দেখেন, আমি ইকুয়েশন সবগুলা এই মাত্রা সমীকরণ দেখার পর এখানে কি m l t তিনটা কি এই টোটাল ফান্ডামেন্টাল ইকুয়েশনের মধ্যে কি বিদ্যমান আছে? m l t তিনটাই আছে? জি স্যার। আমি m ধরলাম, m টা আছে, এখানে আছে, বাকিগুলোতে না থাকলেও চলবে। m এর মান 1, m ইকুয়াল টু 1 ধরলাম, বড় হাতের m। l আছে এখানে, দেখতেছি l এখানে আছে, তাহলে কি l এর মান 1, এখানেও আছে, এখানে অনেক জায়গায় আছে l, তাহলে l ইকুয়াল টু 1 মিন্স l বিদ্যমান। ওকে, t আছে, আছে, তাহলে t ইকুয়াল টু কি 1। 3টা যোগ করলে কত হয়? 3। ওকে, এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই m তো 2টা আছে, m 3টা আছে, l 7টা আছে, কি t 10টা আছে। আমি 10টা 5টা 3টা দেখবো না, আমি দেখবো সবগুলোর মাত্রার সমীকরণের মধ্যে m টা আছে কিনা। একবার থাকলেও 1 হবে, m 10 বার থাকলেও 1 হবে। কথা কি বুঝাতে পারছি? এখানে কি m আছে বিধায় m ইকুয়াল টু 1। m 2টা থাকুক 3টা থাকুক সেটা আমার দেখার বিষয় না, m আছে কিনা সেটা দেখবো। বিদ্যমান থাকলে m ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 1। তাহলে এই 3টা ভেরিয়েবল যোগ করলে কত হয়? 3। তাহলে এই m এর স্মল m এর ভ্যালু হলো 3। আরো প্রশ্ন আছে, m ইকুয়াল টু 3 কেন হলো? স্যার বাকি ভাগে তাহলে স্যার আরেকবার একটু বোঝাই দেন ভাই। যদি একটা না থাকতো তাহলে কি 0 বসাইতাম?
জিরো বসামি ওইটা হ্যাঁ জিরো বসাইতাম, তখন মনে করেন এম এল আছে, টি এর মান নাই, কোনোটাতে টি নাই, তাহলে টি ইকুয়াল টু জিরো, তাহলে কি ছোট হাতের এম এর ভ্যালু কত আসবে? 2 আসবে না? জি স্যার 2 আসবে। এটাই বুঝাইছি। কোন প্রশ্ন থাকলে বলেন এটার উপর। স্যার চিঠি লিখছেন না ভাই আবার একটু এন এম এল টি যে মানটা বের করেছেন এটা বলতেন আর কি, কারণ আমার নেট চলে গেছিল তো। আমি যেটা বললাম আমার এখানে এমএলটি, এই যে আমি এখানে মাত্রা সমীকরণ লিখছি না, এই পুরো লাইনে আমি মাত্রা সমীকরণ লিখছি, এখানে এমএলটি আছে কিনা সেটা দেখবো। এম এল এবং টি তিনটা যদি এই ফান্ডামেন্টাল মাত্রা সমীকরণ যদি তিনটায় বিদ্যমান থাকে তাহলে 3 হবে, যদি যে কোনো দুইটা বিদ্যমান থাকে 2 হবে, যে কোনো একটা বিদ্যমান থাকলে 1 হবে। এখন আমাকে বলেন এইগুলো আপনি চিন্তা না করলেও এখানে এমএলটি আছে কিনা, এই টোটাল ইকুয়েশনের মধ্যে এমএলটি আছে কিনা, তিনটা আছে কিনা, একটা কয়বার আছে সেটা দেখবো না, আমি আছে কিনা সেটা দেখবো। ওকে, এম এল টি বিদ্যমান আছে কিনা সেটা দেখবো, ওই যে মাত্রা সমীকরণ গুলো লিখছি সেটার মধ্যে। তাহলে আমি এখানে এমএলটি কি এই প্রথমটা দেখলেই হচ্ছে তিনটা এখানে আছে, তাহলে এম এর মান 3, বাকিগুলো না চলবে। ভাই পুরাটাতে দেখবো নাকি শুধু এই যেটা করতেছি ওইটাতে দেখবো? ওই সবগুলো মিলে দেখবো। এখন এইটাতে আছে বিদায় অন্যগুলো তার দেখার দরকার হচ্ছে না। মনে করেন এটা নাই, তখন আমি কি এখানে দেখতাম না এখানে এল আছে, এখানে এল টি আছে, এখানে এম আছে, তাহলে কি এমএলটি 3। এমএলটি 3, এটা আমি কোনটাতে কয়বার আছে সেটা দেখবো না। তাহলে ভাই একসাথে না থেকে মানে আলাদা আলাদা থাকলেও হবে? একসাথে দেখার বিষয়টা আসতেছে, আমাকে তিনটা থাকলেই হবে, এটা আলাদা থাক সিঙ্গেল থাক একসাথে থাক সেটা তো বিষয় না, তিনটা বিদ্যমান আছে কিনা সেটা দেখবো। বিদ্যমান তো বুঝেন, কারণ আমি বললাম রহিম নামে কেউ আছে কিনা, এখানে রহিম কয়জন আছে সেটা দেখবো না, রহিম আছে কিনা দেখবো। যে এখানে এমএলটি 3টা আছে কিনা দেখবো, 3টা কোনটা কতবার আছে, একসাথে আছে নাকি আলাদা আছে সেটা দেখার বিষয়টা না, একসাথে আছে কিনা সেটা দেখার দরকার নাই, 3টা আছে কিনা দেখবো আমি। এম এল টি আলাদা আলাদা থাক সিঙ্গেল থাক, আপনারা এই দুইটা একসাথে আছে তো, আপনারা মনে করতেছেন এখানে এমএল 3টা একসাথে আছে, মিস এইবার তখন নিব, নাহলে নিব না। মনে করেন এই দুইটা নাই, এখন এখানে এমএলটি আছে কিনা বলেন। আছে? আছে। জি স্যার আছে। এখানেও এল আছে, এখানে এলটি আছে, মিস এল আছে, এলটি আছে, এখানে এম আছে, তাহলে আমি কি 3 লিখতে পারবো না? আমাকে এই 3টা ভ্যালু এখানে থাকলে মানে এই 3টা চেহারা এখানে দেখলেই হবে, একসাথে থাক। স্যার এগুলো মানে এই 7টার মধ্যে যে কোনো ভাবে যে 3টা পাওয়া যায় মানে লসাগুর মতো, তাহলে মানে যে কোনো ভাবে পাওয়া গেলেই হবে, মানে লসাগুর মতো আর কি, হ্যাঁ যে ওই কমন নিয়ার মতো আর কি, এমএলটি কমন আছে কিনা সেটা দেখবো। তাহলে এখানে এটা হলো এম, এনটা কি ভেরিয়েবল সংখ্যা। ওকে, এন মাইনাস এম ইকুয়াল টু কত হয়? 7 মাইনাস কত 3 কত হয়? তাহলে 4 না ভাইয়া? ছোট এমটা কি? ছোট এম, এই ছোট এমটাই এতক্ষণ আলোচনা করছি, ভেরিয়েবল মানে ফান্ডামেন্টাল ডাইমেনশনে 3টা ভেরিয়েবল আছে কিনা দেখবো যে ছোট এম, আর এনটা হলো ভেরিয়েবল সংখ্যা, এই এমটা হলো ফান্ডামেন্টাল ডাইমেনশন 3টা আছে কিনা তার সংখ্যা, মানে কয়টা বিদ্যমান আছে, 2টা আছে নাকি 3টা আছে নাকি একটাও নাই। ওকে, তাহলে n মাইনাস m 7 মাইনাস 3 ইকুয়াল টু কত? 4। এর অর্থ হলো টোটাল 5 টার্ম 4টা হবে, n মাইনাস m ইকুয়াল টু টোটাল 5 টার্ম কয়টা? 4টা। আমি 1 নাম্বার এই 2 নাম্বার ইকুয়েশনকে আমি এইভাবে লিখতে পারবো, f1 phi1 phi2 phi3 phi4 ইকুয়াল টু 0। এটাকে 3 নাম্বার ইকুয়েশনে লিখলাম। তাহলে কিভাবে লিখছি? n মাইনাস m এই দুইটার বিয়োগফল যদি যা আসবে ততগুলা 5 টার্ম এখানে থাকবে। পাই যদি n মাইনাস m বিয়োগফল যদি 3 হয়, phi1 phi2 phi3 হবে। n মাইনাস m এর যদি বিয়োগফল যদি 2 হয়,
phi1 phi2 হবে n মাইনাস m এর মান যদি কি বিয়োগফল যদি 5টা হয় তাহলে phi হবে কয়টা 5টা ক্লিয়ার তাই এখানে আরেকটা কথা ছিল কখনো জি ভাইয়া এখানে একটা কথা ছিল এখানে যে আমরা M3 যে বের করলাম মানে MLT এখানে ML2 এখানে আছে L আছে M আছে T কোথায় নাকি আমার বুঝতে ভুল হয়েছে এখানে কি টি নাই হ্যাঁ আছে ওকে ওকে তাহলে phi1 phi2 phi3 phi4 টোটাল 4টা ভেরিয়েবল কি 4টা phi টার্ম হবে এটার বিয়োগফলের উপর ডিপেন্ড করবে বিয়োগফলের মান যা phi টার্ম ততটা এখানে বুঝার কিছু নাই এটার যা হবে ততটা phi টার্ম আমি দিব phi টার্ম phi1 phi2 phi3 phi4 বিয়োগফল 5টা হলে phi টার্ম 5টা হবে বিয়োগফল 10টা হলে phi টার্ম 10টা হবে ওকে বেশ 7 থেকে আসলো 7টা হলো ভেরিয়েবল সংখ্যা টোটাল ভেরিয়েবল সংখ্যা এখানে যে ভেরিয়েবল গুলো আছে তার সংখ্যা n = 7 স্যার এখানে উপরে যে ফাংশন যেগুলো এগুলো কি মানে বাই ডিফল্ট দিতে হবে এগুলো আর কোনো মানে ইয়া নাই এমনি দিতে হবে মানে ইকুয়েশন নিছেন যে 1 2 এর মধ্যেই পড়ে ভাইয়া আচ্ছা মানে এটার কোনো জ্ঞান নাই এটা দিতেই হবে এটা এইভাবে করতেই হবে আমি যেভাবে দিছি এইভাবে দিতে হবে আপনি f1 এর পরিবর্তে k1 k2 k3 এইভাবে দিতে পারেন আচ্ছা ওকে একটু মিউট করেন সবাই আচ্ছা যেখানে ছিলাম তারপর এই টার্ম লেখার পর এখানে আমি এই phi1 phi2 phi3 phi4 এই মানগুলো আমি বের করব এটা বের করার সময় টোটাল আমার ভেরিয়েবল সংখ্যা আছে কয়টা টোটাল ভেরিয়েবল সংখ্যা কত 4টা এই 7টা ভেরিয়েবলকে আমি এই 4টা phi টার্মের মধ্যে শো করব এখন প্রতিটা phi টার্মের মধ্যে ভেরিয়েবল সংখ্যা কয়টা সেটা ডিপেন্ড করবে m + 1 এর উপর m এর মান কত 3 + 1 কত হয় 4 তাহলে প্রত্যেকটা phi টার্মের মধ্যে 4টা করে ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা phi টার্মের মধ্যে 4টা করে ভেরিয়েবল থাকবে সেটা ডিপেন্ড করবে কয়টা ভেরিয়েবল থাকবে সেটা ডিপেন্ড করবে m + 1 এর উপর m এর মান কত আমার এই প্রশ্নে m এর মান কত 3 এর সাথে যদি 1 যোগ করেন 4 প্রত্যেকটা অঙ্কে একই m + 1 যোগ করলে যা আসবে প্রত্যেকটা phi টার্মের মধ্যে ততগুলা ভেরিয়েবল হবে ওকে তাহলে আমি যদি এখানে 4টা দিলাম এখানে 4টা এখানে 4টা এখানে 4টা টোটাল কয়টা ভেরিয়েবল লাগবে 24টা সরি 16টা 16টা ভেরিয়েবল লাগবে আমার আছে কয়টা 16টা থেকে 4 7 চলে গেলে কয়টা 9টা ভেরিয়েবল আমার এক্সট্রা দরকার তাহলে এই 7টা ভেরিয়েবলকে প্রত্যেকটাতে 4টা করে দেওয়ার জন্য আমাকে কিছু কমন ভেরিয়েবল নিতে হবে যেখানে আমি প্রত্যেকটা phi টার্মের মধ্যে কিছু ভেরিয়েবলকে কমন রাখবো phi1 ও সেম থাকবে phi2 তো সেম থাকবে phi3 তো সেম থাকবে phi4 ও সেম থাকবে মানে কিছু ভেরিয়েবল প্রত্যেকটাতে আমি কি করব কমন ধরব ওকে বাকি ভেরিয়েবল গুলো কি করব অন্য বাকি যে ভেরিয়েবল গুলো থাকবে সেগুলোতে অন্যগুলোতে সাজায় দিব ওকে এখানে টোটাল ভেরিয়েবল কয়টা 7টা আমি যে এখানে কমন কিছু ভেরিয়েবল ধরবো প্রত্যেকটা টার্মের মধ্যে এখানেও সেম এখানেও সেম এখানেও সেম এখানেও সেম কিছু ভেরিয়েবলকে 4টা টার্মের মধ্যে আমি কমন রাখবো ওই ভেরিয়েবল গুলাকে বলা হয় মূলত রিপিটিং ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলা প্রত্যেকটা phi টার্মের মধ্যে কমন থাকবে সেই ভেরিয়েবল গুলাকে বলা হয় রিপিটিং ভেরিয়েবল রিপিটিং ভেরিয়েবল হলো এমন কিছু ভেরিয়েবল যেটা প্রত্যেকটা phi টার্মের মধ্যে কি থাকবে কমন থাকবে এখন প্রত্যেকটা phi টার্মের মধ্যে কয়টা ভেরিয়েবল থাকবে এই অঙ্কে 4টা m + 1 এর উপর ডিপেন্ড করে ভেরিয়েবলের সংখ্যাটা হবে প্রত্যেকটা phi টার্মের মধ্যে আমি যদি প্রত্যেকটাতে 4টা করে দিই তাহলে 16টা আমার আছে 7টা তাহলে এখন কি করতে হবে এই 7টাকে যদি আমি এই প্রত্যেকটা phi টার্মের মধ্যে কি 4টা ভাগ করে দিই তাহলে এইরকম হয় না আমি 3টা ভেরিয়েবলকে রিপিট ধরলাম এখানে একটা দিলাম 3টা প্লাস একটা 3টা প্লাস একটা 3টা প্লাস একটা এখানে একটা নতুন এটা একটা নতুন এটা একটা নতুন এটা একটা নতুন তাহলে কয়টা চলে গেল 7টা শেষ 4টা
4টা শেষ, বাকি থাকে কয়টা? কমন রাখবো, এখানেও 3টা কমন, এখানেও 3টা কমন, এখানেও 3টা কমন, 3টাতে একই ভেরিয়েবল ধরবে। এখানে এই যে একই ভেরিয়েবল ধরবো 3টাতে, 3টা ভেরিয়েবলকে কি করব, প্রত্যেকটা ফার্স্ট টার্মের মধ্যে আমি কি করব, সেম দিব। এগুলাকে বলা হয় রিপিটিং ভেরিয়েবল, এবং এই রিপিটিং ভেরিয়েবল ধরাটা মূলত শিখতে হবে। এই অঙ্কের মূল জিনিস হলো এটা, রিপিটিং ভেরিয়েবল সিলেক্ট করা, আর কোনো কিছু নাই। বাকি কাজটা তোমাদের যেই রিয়েলিস্ট মেথডটা করছো সেম, সবকিছুই সেম, শুধুমাত্র এই রিপিটিং ভেরিয়েবল ধরাটা পর্যন্ত আলাদা, বাকি সব ম্যাথ আগের মতো, বাকি সবকিছু আগের মতো এতটুকু পর্যন্ত সারা। এই রিপিটিং ভেরিয়েবল গুলা ধরা শিখতে হবে। স্যার এটা তো কমন আর আনকমন মিলিয়ে ওই আপনার এন এর মান ধরলেই তো হয় নাকি? জি ভাইয়া। স্যার এখানে আপনি যেভাবে ধরলেন এই কমন আর আনকমন দুইটা মিলিয়ে যাতে 7 হয় এভাবে ধরলেই তো হয়। দুইটা মিলিয়ে 4টা হবে, এখানে প্রত্যেকটা টার্ম মধ্যে 4টা হবে। প্রত্যেকই মানে আমি বলতে চাইছি এখানে 3 তো কমন আর 4 হচ্ছে আনকমন, মানে মোট হচ্ছে 7। হ্যাঁ, মানে মিলাতে হবে আর কি। এখানে 3টা, এগুলো তো সেম থাকতেছে, এগুলো নাই, এগুলো দরকার নেই। আমি তো একটাতে কাউন্ট করছি, এগুলো তো সবগুলোতে একই। এই 4 একে 5, 3 একে 4, 5, 6, 7, টোটাল কমন আনকমন মিলে 7টা। এর বেশি আমি ইউজ করতে পারবো না, কারণ আমার আছে 7টা। আচ্ছা, এখন এই রিপিটিং ভেরিয়েবল ধরাটা আমি কিভাবে করব সেটা ডিপেন্ড করবে কিছু নিয়মের উপর। প্রথমত আমরা গত ক্লাসে একটা করছিলাম, জিওমেট্রিক কোয়ান্টিটি এবং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি একটা গ্রুপ করছিলাম না, মনে আছে? জিওমেট্রিক কোয়ান্টিটি এবং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আচ্ছা, আর একটা কি কোয়ান্টিটি বলছিলাম? কাইনেমেটিক এবং ডাইনামিক। টোটাল গ্রুপ কয়টা বলছিলাম? 3টা গ্রুপ না? ফান্ডামেন্টাল, জিওমেট্রিক কোয়ান্টিটি, কাইনেমেটিক কোয়ান্টিটি এবং ডাইনামিক কোয়ান্টিটি। যারা ক্লাস করেন না তারা ক্লাসটা নিয়ে নিন। ওকে, এই 3টা গ্রুপ থেকে ডাইনামিক থাকবে না? জি ভাইয়া। স্যার থার্মোডাইনামিক কোয়ান্টিটিও তো ছিল, এটা লাগবে না? ওটা লাগবে না, আপনি তাহলে ক্লাস করেন না, ওটার কথা আমি বলিই নাই। ওকে, 3টা গ্রুপ, একটা হলো ফান্ডামেন্টাল এবং জিওমেট্রিক কোয়ান্টিটি, কাইনেমেটিক কোয়ান্টিটি এবং ডাইনামিক কোয়ান্টিটি। এই 3টা গ্রুপ থেকে প্রতিটা গ্রুপ থেকে আমি একটা করে রিপিটিং ভেরিয়েবল নিব, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা রিপিটিং ভেরিয়েবল নিব। তাহলে 3টা গ্রুপ থেকে কয়টা রিপিটিং ভেরিয়েবল নিব? 3টা। প্রতিটা গ্রুপ থেকে একটা, 3টা গ্রুপ থেকে 3টা রিপিটিং ভেরিয়েবল নিব, বাকি ভেরিয়েবল গুলো আমি এখানে অ্যাড করব। এখন 4টা হবে না? জি ভাইয়া, গ্রুপ ভাই গ্রুপ 4টা হবে তো? গ্রুপ 3টা, ক্লাস করা নাই, গ্রুপ 3টা। থার্মোডাইনামিক কোয়ান্টিটি বাদ, আমি থার্মোডাইনামিক কোয়ান্টিটির কথা বলিই নাই। তাহলে আপনাকে কত ডাইনামিক, কাইনেমেটিক আর ফান্ডামেন্টাল এবং জিওমেট্রিক কোয়ান্টিটি দুইটা মিলে একটা গ্রুপের কথা বলছিলাম। ও আচ্ছা, দুইটা মিলে একটা গ্রুপ আমি মুখস্থ করাইছিলাম। ওকে, এখন যেটা করব, তাহলে প্রতিটা গ্রুপ থেকে কয়টা রিপিটিং ভেরিয়েবল নিব? একটা। 3টা থেকে কয়টা? 3টা নিব। এখন আমি কি দিব দেখো, প্রথমত নিব জিওমেট্রিক কোয়ান্টিটি এবং কাইনেমেটিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি একটা। এখন আমার দেখেন একজন একটা প্রশ্ন করছে, ভাই এইখানে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়ালটা আমি কিভাবে লিখবো? এটা একটা প্রশ্ন, সেটা এখন আসতেছে উত্তরটা। আপনারা প্রশ্নটা যখন এইভাবে লিখবেন, এটা যে লিখবেন সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর, মানে প্রশ্নটা কোনটা আগে বলছে কোনটা পরে বলছে সেই অনুযায়ী সিকোয়েন্সটা মেনটেন করবে। ওকে, আমি একটা অঙ্ক একটু ধরি। প্রথমত আমাদের এই বইয়ের যে ম্যাথটা দিয়ে আছে, এটা মেবি বোর্ড সলিউশনের 2 নাম্বার ম্যাথ, বোর্ড সলিউশনের 2 নাম্বার ম্যাথ। এখানে প্রশ্নটা একটু দেখেন সবাই, আমি এটা অনুযায়ী একটু মানে কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন সেটা একটু বোঝাই দিচ্ছি। এটা দ্য প্রেসার ডিফারেন্স del P, ওকে, in the 5 diameter D length L due to turbulent flow depend on the velocity B, viscosity, density, roughness. Using Buckingham phi theorem obtain an expression for del P. তাহলে del P তে এক্সপ্রেশন করতে হবে। বাকি কোন ভ্যালু দিয়েছে? প্রথমে ডায়ামিটার আছে, তারপরে লেন্থ আছে, তারপর ভেলোসিটি আছে, তারপর ভিসকোসিটি আছে, তারপর ডেনসিটি আছে, তারপর রাফনেস আছে। তাহলে ওই সিকোয়েন্সটা মেনটেন করে আমি কি লিখি নাই?
লিখছি মেনটেন স্যার এটা একটু এই জিনিসটা একটু আমার বুঝে দেন স্যার। আমি যে বিষয়টা বললাম, এখন একজন আমাকে প্রশ্ন করছে ভাই সিকোয়েন্সটা আমি কিভাবে লিখবো। সিকোয়েন্সটা প্রশ্নে যেটা আগে উল্লেখ করছে সেটা আগে লিখবেন, যেটা পরে উল্লেখ করছে সেটা পরে লিখবেন। সোজা কথা হলো এটা। এখন এই প্রশ্নটা যদি আমি এটার উপর যদি এখানে দেখি, তা ফ্যাশার ডিফারেন্স ডেলফি, ডেলফিটা মূলত এক্সপ্রেশন করতে হবে, প্রশ্ন মূলত ওইটাই বলছে। ডেলফি ইকুয়াল টু ফাংশন, তাহলে ডি এল, ডায়ামিটার ডি, লেন্থ এল, ডিউ টু টার্বুলেন্ট ফ্লো depend on the velocity b, viscosity, density and roughness. তাহলে প্রশ্ন অনুযায়ী আমি লিখি নাই, প্রথমে ডায়ামিটারের কথা বলছে আমি ডায়ামিটার লিখছি, লেন্থের কথা বলছে লেন্থ লিখছি, ভেলোসিটি বলছে ভেলোসিটি লিখলাম, ভিসকোসিটি বলছে ভিসকোসিটি লিখলাম, ডেনসিটি উল্লেখ করছে ডেনসিটি লিখলাম, একেবারে শেষে রাফনেসের কথা উল্লেখ করছে। তাহলে আমি কি প্রশ্ন অনুযায়ী সিকোয়েন্সটা মেনটেন করি নাই? অবশ্যই করছি। এটা কি তাহলে ফারা উচিত না? অবশ্যই ফারা উচিত। তাহলে সিকোয়েন্সটা আশা করি বুঝছেন, কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন। ওকে, তাহলে প্রথমত আমরা সেটা কোথায় লেখা আছে এমনি স্যার? জি ভাইয়া, এই যেটা আপনি লেখাটা বলছেন এটা কোথায় লেখা আছে? আপনার এখন এই তিনটার মাত্রা সমীকরণ কি একই না? জি স্যার। একই। সিকোয়েন্সে যেটা প্রথমে দিয়ে আছে সেটা নিয়ে নিব। ওকে, যেটা প্রথমে দিয়ে আছে সেটা নিব। ক্লিয়ার? তাহলে মূল বিষয়টা কি, আমি যখন কোনো একটা গ্রুপে রিপিটিং ভেরিয়েবল সিলেক্ট করব, যদি ওই গ্রুপের যদি একের অধিক থাকে তখন যেটার মাত্রার সমীকরণ ছোট সেটা নিব। যদি দেখতেছি সব কি দুইটা আছে, দুইটার মাত্রার সমীকরণ একই, তখন যেটা সিরিয়ালে প্রথমে আছে সেটা নিয়ে নিব। ওকে, তাহলে ডায়ামিটার নিয়ে নিলাম। তাহলে আর গুলা এই এল এবং রাফনেস এই দুইটা থেকে আর নেওয়া যাবে না। এবার আমাকে বলেন কাইনেমেটিক কোয়ান্টিটির মধ্যে কি কি আছে? ভেলোসিটি আর কি আছে? ভেলোসিটি আছে আর কি আছে? গ্র্যাভিটি, গ্র্যাভিটি আর আর কিছু আছে? ত্বরণ, অ্যাক্সেলারেশন। অ্যাক্সিলারেশন কি এখানে আছে? না। তাহলে নেওয়ার দরকার নেই। এখন আমি ভেলোসিটি এবং গ্র্যাভিটি নিব। দেখেন ভেলোসিটির একক কি? L3/1, গ্র্যাভিটির একক কি? L3/2। তাহলে যেটার মাত্রার সমীকরণ ছোট সেটা নিব। নিব নাকি জি নিব? ভি নিব। অবশ্যই বি নিব। ওকে, তাহলে বি নিয়ে নিলাম। তাহলে ডি গেল, বি আর কোনো দিতে পারবো না। এরপর আছে ডাইনামিক কোয়ান্টিটি। ডাইনামিক কোয়ান্টিটি নেই স্যার, এখানে তো জি মনে হয় নেই। আমাকে কে বললো? আমি তো আপনারা বলছেন বিধে আমি লিখছি। উনি মনে হয় বলছে ওই এখানে শুধু আছে কি এই কাইনেমেটিক শুধু ভেলোসিটি আছে। আচ্ছা যাক, এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে গেল। যদি মনে করেন দুইটাই আছে, তাহলে যেটার মাত্রার সমীকরণ ছোট সেটা নিব, তাহলে অটোমেটিক বি এর মাত্রার সমীকরণ ছোট সেটা নিব। আর যদি এখন একটাই ছোট, যেটা কিভাবে বুঝবো? এটা আপনার ওই সিকোয়েন্সের মধ্যে মানে এল, ভেলোসিটি, ডিসটেন্স, সরি গ্র্যাভিটি, ফোর্স, এগুলো এক একটা থেকে একটা আসে না। যেমন কি গ্র্যাভিটি ইকুয়াল টু কি? ভেলোসিটি ইনটু টাইম। টু L3/4 মানে কি এম, তাহলে বুঝবেন এগুলোর মাত্রা সমীকরণ বড়। কয়েকটা প্র্যাকটিস করলে অটোমেটিক চলে আসবে।
ডেনসিটি আছে আর ভিসকোসিটি আছে, ডাইনামিক ভিসকোসিটি। প্রেসার ডিফারেন্স এটা কিসের? এটাও আছে স্যার। এটাও কি নিব? এটা তো বাইরে। এই ইকুয়েশনের ভিতরে আছে না এটাতে? 2 নম্বরের ভিতরে ঢোকানো আছে। 2 নম্বরের ভিতরে ঢোকানো আছে। তাহলে প্রেসার ডিফারেন্স আছে আর কি দিয়ে? ডাইনামিক ভিসকোসিটি আছে, ডাইনামিক ভিসকোসিটি এন্ড আছে, ডেনসিটি আছে, এই তিনটা ভ্যালু আছে। ওকে, এখন প্রথম কথা হলো যেটা এক্সপ্রেশন করতে হবে, আমাকে এক্সপ্রেশন কি করতে হবে? প্রেসার ডিফারেন্স না? ডিফারেন্স। তাহলে ওটাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে নেওয়া যাবে না, প্রথমত ওইটা বাদ। ওকে, আর থাকে কয়টা? ডেনসিটি এবং ভিসকোসিটি। যেটা এক্সপ্রেশন করব সেটাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে নেওয়া যাবে না। ওকে, তাহলে ডেলফি যদি বাদ যায় তাহলে আর থাকে কি? ভিসকোসিটি এবং ডেনসিটি। তাহলে ভিসকোসিটি এবং ডেনসিটির মধ্যে মাত্রার সমীকরণ ছোট কোনটা? স্যার মনে হচ্ছে ভিসকোসিটির ছোট আর ডেনসিটির তো বড়। আর কেউ কারো কাছে কি এইটা কার কার কাছে মনে হচ্ছে বড়? স্যার ওইটা তো ওইখানে তো 2টা আর 3টা, মানে ওইখানে আপনার মাত্রা হচ্ছে 3টা আর এর 2টা, ডেনসিটি 2টা। ভিসকোসিটি বড় ভাই। জি স্যার, ডেনসিটি 2টা আছে। ডেনসিটি ছোট, ভিসকোসিটি বড়। তাহলে ডেনসিটি নিব। তাহলে আমি কি পেলাম? ডায়ামিটার, ভেলোসিটি এবং ডেনসিটি। আর থাকে কি? তাহলে প্রত্যেকটাতে যদি 3টা করে বসাই দিই, ডি বি ডেনসিটি, ডি বি ডেনসিটি, ডি বি ডেনসিটি, 3টা করে যদি চলে যায়, আর থাকে কয়টা আমার? 4টা। প্রথমত এখানে কি আছে? ডেলফি, এখানে ডেলফি বসাই দিব। পরবর্তীতে কি আছে? এল আছে, এখানে এল বসাবো। পরবর্তীতে কি আছে? ভিসকোসিটি আছে, ভিসকোসিটি বসাবো। পরবর্তীতে কি আছে? রাফনেস আছে, রাফনেস বসাই দিব। না আমার কি 4টা করে মিলে গেল না? আমি কি মিলাইতে পারছি? 3টা কমন, একটা ব্যতিক্রম। তাহলে 3 1 4 5 6 7 মিলছে। বেশ শেষেরটা কিভাবে বলছেন যে? একদম শেষেরটা। এগুলো লিখছি। এখন দেখেন এখানে কোনটা আগে আছে? প্রথমে প্রেসার ডিফারেন্স আগে আছে না? জি। এটাতে আননোনটা প্রেসার ডিফারেন্স দিলাম। তারপর কি আছে? এল আছে, এল দিলাম, কারণ ডি তো আগে নিয়ে নিছি, এল। তারপর আছে কি? ভিসকোসিটি, তারপর আছে রাফনেস। এই সি, মানে প্রথমে যেটা প্রথমে আছে সেটা প্রথমে বসাইছি, যেটা সেকেন্ডে আছে সেটা সেকেন্ডে বসাইছি, যেখানে তারটা আছে তারটা বসাইছি, লাস্টে গিয়ে রাফনেস বসাইছি। স্যার আমার একটু অধ্যায়টার নামটা একটু বলে দিলে ভালো হয় স্যার। ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস। ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন এইটা স্যার একটু সমস্যা। ওকে স্যার, হ্যাঁ একটা সমস্যা ছিল স্যার। আপনি যে প্রথমে মানে ডি এল কে নিচে আপনি নিছেন, সেটা স্যার কোন ধরনের কোয়ান্টিটি স্যার? এটা ফান্ডামেন্টাল ডি বি স্যার, উপরে এটা ওই ডি ডি এল কে ডান পাশের উপরে গুলো স্যার করাচ্ছি এক জায়গায়। এগুলা হ্যাঁ স্যার, এগুলার কি দরকার? আপনি এগুলো আমি মাত্রার সময় এগুলো বোঝানোর জন্য বুঝাইছি না। ওকে, এখানে কারো প্রশ্ন আছে থাকলে বলেন। জি না স্যার, এই পর্যন্ত কোনো কোশ্চেন নেই। আচ্ছা দেখেন, তাহলে এখানে যেহেতু আমি 3টা সেম, তাহলে এগুলাকে আলাদা করার জন্য আমি কি দিলাম? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 A4 B4 C4। এগুলাকে যেহেতু আমি সিমিলার দিয়ে দিছি, তাহলে আলাদা করার জন্য আমাকে কি করতে হবে? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 A4 B4 C4। ওকে, আপনি এগুলাকে A B C প্রত্যেকটাতে A B C দ্বারা সিলেক্ট করতে পারবেন। যখন আপনি অঙ্ক করতে যাবেন তখন আপনার একটা ডাটার সাথে আরেকটা ডাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এগুলাকে আমি A B C আলাদা আলাদা দিলাম। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 A4 B4 C4। এগুলা মূলত ইউজ করব কিসে?
রিপিটিং ভেরিয়েবলের উপর। ওকে, তাহলে এটা রিপিটিং ভেরিয়েবলের উপর যদি দিই, এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে 5 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে 6 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে 7 নাম্বার ইকুয়েশন ধরলাম। ওকে, এই 3 থেকে 4 থেকে যে 7, এগুলা প্রতিটা ম্যাথ, প্রতিটা এক একটা রেলিস মেথডের ম্যাথের মতো। প্রত্যেকটা ম্যাথ এক একটা রেলিস মেথডের ম্যাথ। আমরা রেলিস মেথডে করছি না phi1 ফাংশন অফ কি ভেরিয়েবল ইকুয়াল টু ফাংশন অফ একটা রিপিটিং ভেরিয়েবল দিয়েছিলাম। ওখানে যে ম্যাথটা করছি, এখানে রেলিস মেথডের 4টা ম্যাথ একসাথে করতে হবে, 4 বার করতে হবে। 4টা ইকুয়েশনকে 4 বার রেলিস মেথডের নিয়মে এগুলা সলভ করতে হবে। ওকে, আমি একটা করে দেখাচ্ছি, বাকি 3টা আপনারা করবেন। কোনটা করাবো, যে কোনোটাই সেম, প্রত্যেকটা একই রুল, প্রত্যেকটা কি একই রুল। আমি একটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। রেলিস মেথডের মতো অনেকটা সেম, হুবহু সেম, অলমোস্ট একেবারে সেম বলতে হুবহু সেম। ফাই এর মাত্রার সমীকরণ কি কারো মতানা আছে? phi1 স্যার এম পায়ের মাত্রা সমীকরণ, পাই তো লেন্থ মনে হচ্ছে। ফাইটা হলো কি, ফাই এর কোনো মাত্রার সমীকরণ নাই। ফাই এর মাত্রার সমীকরণ হলো phi1 ইকুয়াল টু m0 l0 t0। এটার কোনো মাত্রার সমীকরণ নাই ফাই এর। ওকে, এটাকে আমরা এইভাবে লিখলাম। ডি এর মাত্রার সমীকরণ কি এল, বি এর মাত্রার সমীকরণ এল টি ইনভার্স 1। তারপর ফ্যাসার ডিফারেন্সের কি ডেনসিটির মাত্রার সমীকরণ কত, এল সরি এম এল ইনভার্স 3। আর ফ্যাসার ডিফারেন্সের ফোর্সের বা ফ্যাসার ডিফারেন্স বা ফোর্সের মাত্রার সমীকরণ কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স টি স্কয়ার। ওকে, এটা হলো কি স্যার এল কি ইনভার্স হবে? এল ইনভার্স 1 টি ইনভার্স 1 হবে ভাই। টি ইনভার্স 1 হবে? জি না স্যার, টি ইনভার্স 2 তো, আর এল ইনভার্স নাই কোন, এল শুধু একটা থাকে। ভাই কেজি পার বর্গমিটার হিসাব হয় না, প্রেসার ডিফারেন্স কেজি পার বর্গমিটার না। প্রেসার হলো ফোর্স এর মতো, ফোর্স বার মিটার স্কয়ার, সরি হ্যাঁ ভাই, ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু প্রেসার। ঠিক আছে স্যার, এটা আগে যেটা লেখছেন ওইটাই ঠিক ছিল, এখানে 2 হবে। এটা ঠিক আছে নাকি টি ইনভার্স 1? জি স্যার, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা m l ইনভার্স 1 t ইনভার্স 2, এটা প্রেসার ডিফারেন্সের ফর্মুলা। ওকে, তাহলে এখন কি করলাম, আমি phi1 এর প্রত্যেকটার মাত্রার সমীকরণ দিয়ে দিলাম না, phi1 এর দিলাম। আপনারা যেটা আপনারা প্রতিটা অঙ্কে একই কাজ করবেন, phi1 phi2 phi3 এইভাবে প্রত্যেকটাতে আমি phi1 এর মাত্রার সমীকরণ দিলাম, d এর মাত্রার সমীকরণ, b এর মাত্রার সমীকরণ, প্রেসার ডিফারেন্সের মাত্রার সমীকরণ। তো প্রতিটাতে কি হবে, একটাতে এল হবে, একটাতে ডেনসিটি হবে, একটাতে কে হবে। ওকে, এমন এটাকে যদি আমি এইভাবে লিখি m0 l0 t0 ইকুয়াল টু এটার মান কত দিয়ে আছে এখানে আমার, এল এর প্রথমটা কি দিয়ে আছে ডি, ডি এর একক কি এল, এল 1। তারপর আছে কি বি, বি এর মাত্রার সমীকরণ কত এল টি ইনভার্স b1। b1, তারপর আছে ডেনসিটি m l ইনভার্স 3 c1। আর প্রেসার ডিফারেন্সের উপর কোনো কিছু নাই, m l ইনভার্স 1 t ইনভার্স 2। ওকে, এখন বাম পক্ষ এবং ডান পক্ষ যদি হিসাব করি, m এ ফর m এর জন্য রেলিস মেথডের মতো m এর উপর পাওয়ার কত 0, l এর উপর কি m এর এখানে m কোথায় আছে c1 প্লাস 1। ওকে, ফর পরবর্তীতে কি আছে ফর এল, এম এর উপর এল এর উপর আছে কত 0 ইকুয়াল টু এল a1 প্লাস b1 মাইনাস 3 c1
minus 1 for t equal to কত 0 equal to কত t minus b1 minus 2 আর কিছু আছে এখানে 3/1 3/1 minus 2 ওকে আচ্ছা এখান থেকে যদি আমি ভ্যালু বের করি c equal to কত -1 এখানে যদি b equal to বের করি b1 equal to কত -2 এই দুইটা মান যদি এখানে বসাই দিই তাহলে এর 1 এর ভ্যালু বের হবে কত b1 c1 এর মান যদি বসাই দিই 0 আসে আমি তো বই থেকে করাচ্ছি 0 আসবে ওকে এখানে b1 এবং c1 এর মান যদি বসাই দেন a1 এর মান আসবে 0 এটা কি পারা যাবে কত ক্লাসের হুবহু কত ক্লাসের ম্যাথের মতো এই অংশটা i1 এর মান হুবহু কত ক্লাসের ম্যাথের মতো কোনো ডিফারেন্স নাই শুধু ওখানে ফ্যাশন এখানে কি ফাই এর মাত্রা সমীকরণ m0 l0 t0 সেটা হলো নতুনত্ব আর সবকিছু আগের মতো ওকে বাম পক্ষে বের করে কি করতে হবে একদম সবগুলো বের করলো আসি না ভাইয়া একটু ওকে তাহলে এই মানগুলা a1 b1 c1 এর মানগুলা বসানোর পর এটা আমি phi 1 এর মূল টার্মে বসা দিব phi 1 এর মূল টার্ম কি phi 1 ইকুয়াল টু phi 1 ইকুয়াল টু কি দিয়ে আছে d এর উপর কি দিয়ে আছে phi 1 এর উপর কি আছে d না d এর কি d এর উপর কি আছে a1 এর মাত্রা সমীকরণ কত a1 এর পাওয়ার কত 0 ওকে তারপর আছে কত b এর উপর পাওয়ার কি আছে b1 ইকুয়াল টু কত -2 এরপর আছে কত c এর উপর কত আছে সরি ডেনসিটির উপর c ইকুয়াল টু -1 তারপর আছে কি প্রেসার ডিফারেন্স এটা দিয়ালো এখন এটার উপর পাওয়ার 0 মিস কি এটা ইকুয়াল টু 1 এটা কোনো কাজ নেই 1/b² 1 ডেনসিটি প্রেসার ডিফারেন্স সূচকের নিয়মে এখানে আমি কি লিখতে পারি ডেনসিটি b² del p এটা কি লেখা যায় জি জি স্যার phi 1 এর মান বের করছি ওকে এগুলাকে সূচকের নিয়ম আছে নাকি এই জন্য লিখলাম এরকম জি ভাইয়া লাস্টের লাইনটা কি গুণন অবস্থায় আছে এই জন্য লিখলাম একেবারে লাস্টের লাইন কথা থেকে লেখছি ভাই গুণন অবস্থার জন্যই লেখা হয়েছে 1/b² আছে এটা হলো b ইনভার্স 2 এর জন্য b² - b এটার অর্থ হলো কি 1/b² এভাবে লেখা যায় del রো ইনভার্স 1 এটা হলো 1/রো ওকে আর del phi তো del phi এর সাথে আছে তাহলে তিনটা যেহেতু গুণ আছে del phi ডিভাইড বাই রো p² লিখে দিলাম আর কারো প্রশ্ন আছে এখানে স্যার এটা সহজ আমি মূলত একটা বেসিকে আটকে আছি জি ভাইয়া স্যার ওই আপনি যখন phi 1 ধরছেন তখন d b রো এগুলো স্যার আপনি বলছেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নিতে হবে বলছেন প্রথম তিনটা যেগুলো কমন থাকবে কে বলছে ভাই আমি তো তিনটা কোয়ান্টিটি থেকে তিনটা নিতে বলছিলাম রিপিটিং ভেরিয়েবল আচ্ছা তিনটা কোয়ান্টিটি নিতে বলছেন হ্যাঁ স্যার প্রথম তাহলে এটা ফান্ডামেন্টাল জিওমেট্রিক তারপর কাইনেটিক এটাই না স্যার হ্যাঁ ফান্ডামেন্টাল এবং জিওমেট্রি থেকে একটা কাইনেটিক থেকে একটা ডাইনামিক থেকে একটা তিনটা থেকে তিনটা রিপিটিং ভেরিয়েবল নিতে বলছিলাম এক নম্বর পাই 1 থেকে দেখেন পাই 1 এর তাকান ওই যে এক নাম্বার সমীকরণ স্যার তাহলে স্যার ওই ডি মানে স্যার এটা এই এলটা বুঝাইছেন না স্যার হ্যাঁ আচ্ছা আমি স্যার এখানে সমস্যা করে হচ্ছে যে ওকে আচ্ছা এটা করার পর আমি এরকম ভাবে phi 1 phi 2 বের করতে পারবো না ফর phi 2 আমি আরেকটা করা দিচ্ছি একটু দেখেন phi 2 এর মূল ইকুয়েশনটা কি phi 2 ইকুয়াল টু মূল ইকুয়েশন হলো d a2 b b2 ডেনসিটি c2 পরেরটা কি আছে
এল। ওকে, এটার মাত্রা সমীকরণ যদি লিখি m0 l0, এটাকে আমি তো বড় করার জন্য লিখছি, মানে বোঝার জন্য t = 0। l এর মাত্রা সমীকরণ কি l a1 a2, b এর মাত্রা সমীকরণ l t ইনভার্স 1, এটার আরেকটু ব্র্যাকেটটা আরেকটা ইউজ করি b2। ডেনসিটির মাত্রা সমীকরণ কত l t ইনভার্স m l ইনভার্স 3 c2। l এর মাত্রা l তো l ই আছে মাত্রা সমীকরণ। ওকে, এইটা ওকে। এখন এটাকে আমি কি বাম পক্ষ ডান পক্ষ যদি মিলাই, ফর m এর জন্য 0 ইকুয়াল টু, এখানে m কোথায় আছে c2। ওকে, m এর উপর কি পাওয়ার c2, তাহলে c ইকুয়াল টু কি c2 ইকুয়াল টু কত 0 ফর l। l এর উপর কত 0 আছে, এখানে হবে কি a2 প্লাস b2 মাইনাস c3 প্লাস 1। ওকে, এখান থেকে আমি মান একটা বের করবো। যদিও ভাই যেহেতু কি আমার a2 যদি বের করতে হয় b2 এবং c2 এর মান দরকার, b2 তো জানি না, c2 জানি 0, তাহলে আমাকে আরেকটা করতে হবে আগে t এর উপর কত 0 ইকুয়াল টু মাইনাস b2 মাইনাস আর কিছু আছে, আর তো কোনো জায়গায় t নাই, তাহলে কি b2 ইকুয়াল টু 0। তাহলে b2 এবং c2 ইকুয়াল টু যদি 0 হয়, b2 এবং c2 যদি 0 হয়, এখানে যদি এই মানগুলো জি ভাইয়া a2 প্লাস 0 মাইনাস 0 প্লাস 1, সুতরাং a2 ইকুয়াল টু কত হয় মাইনাস 1। তাহলে c2 এর মান 0, b2 এর মান 0 আর a2 এর মান কত মাইনাস 1। এই মানগুলো আমি কি করাবো এই ইকুয়েশনে বসাই দিব। তাহলে এই ইকুয়েশনে যদি বসাই দিই, আমার ক্যালকুলেশনটা কি আসতেছে π2 ইকুয়াল টু d এর উপর মাত্রা সমীকরণ কত a2, তাহলে d ইন মাইনাস 1, d a2 এর মান হলো কত -1 বসাই দিলাম। b2 এর মান কত 0, ডেনসিটি c2 এর মান কত 0 আর l। তাহলে এটাকে আমি বলতে পারি না l/d লিখা যায় π2 ইকুয়াল টু l/t। জি স্যার। তাহলে সিম্পল ভাবে বাকি দুটো করে ফেলবেন নিজেরা। বাকি দুইটা ডাটা লেখার পর আমি ধরে নিলাম এখন আপনারা বাকি দুটো পারবেন। একই কাজ রিয়েলিস্ট মেথডে যা করছেন এখানেও সেম। সুতরাং আমরা একটা ইকুয়েশন লিখছিলাম, φ1 এর মান আমি একটু লিখে নিই। φ1 এর মান বের হয় del phi ডিভাইডেড বাই রো বি স্কয়ার। φ2 এর মান হয় l/d। φ3 এর মান বের হবে viscosity divided by d velocity density। φ4 এর মান বের হবে k by d। আমরা একটা ইকুয়েশন লিখছিলাম, মনে আছে কিনা জানি না, φ1 f1 equal to φ1, φ2, φ3, φ4 equal to 0, এরকম একটা ইকুয়েশন লিখছিলাম। কয়টা ফাই টার্ম হবে সেটার উপর এখানে মূলত φ1, φ2, φ3, φ4 এর মান বসাই দিব। ফাংশন অফ f1 equal to φ1 এর মান কত del phi divided by রো বি স্কয়ার। φ2 এর মান l/d। φ3 এর মান কত viscosity divided by d density। φ4 এর মান k/d equal to 0। এখানে মূলত আমি কি করলাম, φ1, φ2, φ3, φ4 এর মান বসানোর পর এখন আমাকে দেখতে হবে প্রশ্নটা কি সমান নাকি কোনো কিছু বলে নাই, এক্সপ্রেশন করতে বলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার প্রশ্নটা দেখতে হবে এটা কি সমান নাকি এক্সপ্রেশন। কি বললাম, সমান নাকি এক্সপ্রেশন। সমান যদি দিয়া থাকে কোনো কারণে, মানে কোনো প্রশ্নে সমান দিয়ে আছে,
তাহলে ওই ফরমানে যেই ফাংশনটা আগে ইউজ করছে, ফাংশন তো বুঝেন ফাংশন কোনটা, f(f1) এই যে মানগুলা ধরছি সেগুলাকে বলা হয় ফাংশন। ওকে, এই ফাংশনটা ফরমানে যে ফাংশনটা দিয়ে আছে এটা আপনি আগে ইউজ করবেন না। কি বললাম, কোন একটা ফরমান দিয়ে আছে, যে ফ্যাশন ডিফারেন্সের একটা ফরমান দিয়ে আছে, এটাকে প্রুফ করতে বলছে। এই সেম অঙ্কে এখানে যে ফাংশনটা ফরমানে দেয়া থাকবে এই ফাংশনটা আপনি আগে ইউজ করবেন না। আমার কথা কি বুঝছেন? সাপোজ ফরমানে দিয়ে আছে, কোন একটা ফরমানে এফ দিয়ে আছে, মানে ফাংশনটা ইউজ করছে, ওখানে ফাংশন হিসেবে এফ ইউজ করছে, আপনি এই এফ টোটাল অঙ্কে কোনো জায়গায় ইউজ করবেন না। ওকে, বা ওই অঙ্কে কোনো ফরমানে ফাই ইউজ করছে ফাংশন হিসেবে, অনেক সময় ফাই ইউজ করে, এরকম একটা মান ইউজ করে ফাই, এই ফাইটা আপনি ইউজ করবেন না। অথবা কোনো ফরমানে ফাংশনকে আপনি কে দ্বারা প্রকাশ করে, এই ফাংশনটা কি যদি কোনো ফরমানে ফাংশন আগে ইউজ করে ওই ফাংশনটা আপনি আগে ইউজ করবেন না। আমার কথা কি বুঝছেন? ওকে, জি স্যার, প্রথম দিনও বলছিলেন। কি ভাইয়া? মানে এটা প্রথম দিনও বলছিলেন। আচ্ছা, প্রথম দিনে বলছি। তাহলে যেই ফরমানটা দিয়া থাকবে ওই ফরমানে যে ফাংশনটা ইউজ করছে ওই ফাংশনটা আপনারা আগে ইউজ করবেন না। কেন ইউজ করবেন না সেটা পরে আসতেছি। যেমন আমাকে এখানে বলছে কি ফ্যাশন ডিফারেন্স ইয়া করতে, আমি একটা কথা বলছিলাম না, ওই এই মানটা আমি যখন ইন করছি তখন ফাংশনটা শেষ করে দিছিলাম, এফ ছিল, কি করলাম f1 করে দিছি না? ঠিক আছে, এখন যখন আমি এটা বের করব আবার ফাংশনটা শেষ করে দিব। ঠিক আছে, এটাকে নিয়ম বহির্ভূত কাজ বলা আর কি। নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে আপনি ফাংশনটা শেষ করে দিবেন, এখানে এই অঙ্কের নিয়ম হলো এটা। ওকে, এখন যেহেতু আপনি কি ফাংশনটা আপনি শেষ করে দিবেন, বের করে নিবেন, আমি এটা বের করে নিব, তাহলে আমি কি করব, ডেল ফি রো বি স্কোয়ার ইকুয়াল টু, ওকে, এখানে আমি ফাংশন f2 দিলাম, আর কি থাকে L বাই ডি viscosity বাই ডি বি ডেন্সিটি কে বাই ডি। ওকে, এটা লিখবো না, কেন লিখবো, আমি ফাংশনটা শেষ করে দিয়ে কি করলাম, এটা বের করে নিলাম, ঢুকাইছিও ফাংশন শেষ করে, বের করছিও ফাংশন শেষ করে, এটা নিয়ম। এই ফাংশনের মানে কি ফাংশনের জাদু আর কি, আলাদিনের জাদুর মতো এটা একটা জাদু। ওকে, বলে এটা নিয়ম। এখানে ফাংশনটা শেষ করে কি করলেন, যেটা আপনার এক্সপ্রেশন করতে হবে সেটা কি করলেন, বের করে নিলেন। এখন আমি কি করলাম, আমার বের করতে হবে কি ফ্যাশন ডিফারেন্স, এক্সপ্রেশন করতে হবে, তো আমি কি করলাম, ফ্যাশন ডিফারেন্স ইকুয়াল টু রো বি স্কোয়ার f2 L বাই ডি viscosity ডি বি ডেন্সিটি কে বাই ডি। এটা হলো আপনার আনসার। ওকে, এটা কি আনসার। এখন কোনো কারণে এটা আনসার আমার এই অঙ্ক এখানে শেষ, বা এই নিয়ম এখানে শেষ। এখন মনে করেন কোন একটা অঙ্কে আমি সেম অঙ্কটা একটু শো করতেছি, আমার প্রুফ করতে বলছে এটা সেম, সবকিছু সেম, প্রেসার ডিফারেন্স ইকুয়াল টু 1 বাই রো বি স্কোয়ার এফ এল বাই ডি ইনটু ডেন্সিটি ডি রো বি স্কোয়ার কে। ধরে নিলাম এটা প্রুফ করতে বলছে, আমি কি এখানে কোনোভাবে আপনি এটা মিলাইতে পারবেন না। ওকে, এটা এদিকে গেলে হওয়ার কথা ছিল কি উপরে, আমি দিছি নিচে। ওকে, এখানে এল বাই ডি আছে, ওকে ফাইন, কিন্তু এটার কোনো মিল নাই। এটা থেকে আপনি এটা কোনোভাবে নিয়ে আসতে পারবেন, কোনোভাবে নিয়ে আসতে পারবেন না। আপনাকে প্রমাণ করতে বলছে কি এটা। ওকে, এখন যেটা করবেন, আপনি তো এতটুকু কোশ্চেন, ঠিক আছে, এতটুকু কোশ্চেন আপনি কি করবেন, এই মানটা ডাইরেক্ট বসা দিবেন, কি ডেল পি ইকুয়াল টু 1 বাই রো বি স্কোয়ার পাই ফাংশন এল বাই ডি রো বি স্কোয়ার কে। তাহলে কি করলেন, আপনি অঙ্কে এতটুকু পর্যন্ত সিকোয়েন্স মেনটেন করে করছেন, কিন্তু লাস্টের লাইনে কি করবেন, যেটা প্রুফ করতে বলছে সেটা আপনি লিখে দিবেন সরাসরি, কোনো কিছু করার দরকার নেই, শুধু ফাংশনটা শেষ করে দিবেন। মানে ইউজ করছে কোন ফাংশনটা, এটা,
আপনিও সেটা ইউজ করে দিবেন। বুঝাতে পারছি বিষয়টা? তবে যে এখানে F2 লিখলাম কেন, ডেল পি বাই রো ভি স্কোয়ার সমান F2? রো বি স্কোয়ার, এই রোটা ওইদিকে নিয়ে গেলে এটা কি গুণ অবস্থায় আসে না? না স্যার, ওই যে F2 ফাংশন 2 দিলাম কেন? F2 তো আমি এটা যদি বের করছি, এটা আমি বাইরে বের করছিলাম না, ওখানে ফাংশনটা চেঞ্জ করে দিছি। কিছু করাবে না? না, আর কিছু করাবো না। এখন এই জিনিসটা কি বুঝছেন? যদি প্রমাণ করতে বলে ওই ফাংশনটা আগে ইউজ করবেন না, যতটুকু নিয়মের মধ্যে যায় ততটুকু নিয়মের মধ্যে যাবেন, লাস্টে গিয়ে যেটা প্রুফ করতে বলছে সেটা বসাই দিবেন। এখানে কোনো নিয়ম ফলো করার দরকার নেই। এই টাইপের হলে প্রত্যেকটা অঙ্কে একই, এখানে কোনো প্রবলেম হবে না এই টাইপের ম্যাথে। এখন আপনারা আগে জি ভাইয়া, এই লাস্ট দ্বিতীয় নাম্বার লাইনটা বুঝি নাই, লাস্টের দ্বিতীয় নাম্বার লাইনটা এটা নাকি জি ভাই এর উপরটা? জি এটাই এটা প্রুফ করতে বলছে তো ভাইয়া, এটা আমাকে বোঝানোর কিছু নাই। আপনি যেটা করবেন এইটা থেকে এই লাইনটা নিয়ে আসার জন্য আপনি শুধুমাত্র ফাংশনটা চেঞ্জ করে যেটা চাইছে ওরা প্রমাণ যেটা চাইছে সেটা বসায় দিবেন। আপনার এটা নিয়ম ফলো করবেন। এটা ভাই এরকম হইলে কি নাম্বার দিবে? কারণ কিছু তো মিলবে না। আমার কথা না, সো এটা টিচারের কথা। এটা মানে এই টাইপের ফাংশন গুলা এগুলো মূলত রিজল নাম্বার আপনার ওই মার্কস নাম্বার এগুলা দিয়ে মিলায়, কিন্তু আপনাদের এগুলো প্রুফ করাতে আপনি অঙ্কেই দেখবেন। আপনি যখন বইয়ে করবেন, আমাদের বই বাদ দেন, আপনি কামরুল ইসলামের বই, তারপর বানসালের বই, আর কে রাজপুতের বই, এবং কি প্রত্যেকটা বইয়ে এই নিয়মটাই আছে। লাস্টে গিয়ে শুধু প্রমাণটা শেষ করে দেন। যত বই দেখবেন সব জায়গায় এই কাজটাই করে। এটা আমার কথা না, এটা টিচারের কথা একেবারে। আমাদের তাহলে এই ক্ষেত্রে ফাংশনটা আমরা চেঞ্জ করে দিব আর কি, আর আনসার যেটা আছে ওটা বসাই দিব। সেট করে দিবেন, ওই ফাংশনটা আপনি আগে ইউজ করবেন না। 100% আনসার দিবেন কোনো সন্দেহ ছাড়া। ক্লিয়ার? এই টাইপের স্যার এখানে আর কোনো প্রবলেম, মানে প্রমাণগুলো তো হবে, কিন্তু প্রমাণের আগের লাইন পর্যন্ত আপনার স্যারা খেয়াল করবে, স্যারা দেখবে প্রমাণের আগের লাইন পর্যন্ত। আচ্ছা স্যার, ওইখানে স্যার F1 হবে না? আমার ওইখানে এখনো আমি F1 থেকে চেঞ্জ করে F2 দিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। আবার আপনি এটাকে কেউ দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, শুধু ফাংশনটা চেঞ্জ করতে হবে যে কোনো ভাবে। আচ্ছা স্যার। তাহলে এই টাইপের একদম ম্যাথগুলা করবেন আগামী ক্লাসে। বাকিংহাম মেথডে যত ম্যাথ আছে এগুলোর প্রবলেম গুলা দেখবেন। আমি আরো একটা করা দিব বা দুইটা করা দিব, কিন্তু আপনারা একটু দেখে আসতে হবে, আপনি নাহলে প্রবলেম গুলা ফেস করবেন না। রিপিটিং ভেরিয়েবল দ্বারাতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না সেটা আপনি বের করতে পারবেন না। পরে যদি আজকে ক্লাস করছেন, আগামী ক্লাসে আবার আসেন, দেখবেন কি ওই কুরবানি গুছের সাথে সবকিছু খেয়ে ফেলবেন। এটা যাতে না হয়, অন্তত কুরবানির আগে 2-3টা ম্যাথ একটু প্র্যাকটিস করে রাখেন মাথায় ঢোকার জন্য। এখানে এই নিয়মে আর কোনো কিছুই নেই, কিছু শুধু প্র্যাকটিস করতে হবে আপনাকে। সব ম্যাথে একই একেবারে। নাম্বার যেগুলো আছে ওগুলো পরে করাবেন না? নাম্বার বলতে ওই র্যান্ডম নাম্বার, তারপরে ইউরেস নাম্বার, এগুলা পরে, এগুলা পার্ট আলাদা। এটা বাকিংহাম এবং পাইথিরামটাই আমি দেখাচ্ছি। থিওরির জন্য কি মেথডগুলো মুখস্থ রাখবো নাকি? হ্যাঁ, মেথডের নিয়ম, মানে আপনি অঙ্ক করলে থিওরি এখন মুখস্থ করার দরকার নেই, আপনি শুধু অঙ্ক করেন, অঙ্কের যে নিয়মগুলো আছে ওই প্রসিডিউরটা ওখানে বসাই দিবেন, শেষ। থিওরি আসলে আগে অঙ্কই করেন, আপনার থিওরি কোনো কিছু করার দরকার নেই এখন এই অধ্যায় থেকে। হ্যাঁ, ওই প্রথমে যে মানগুলো ধরছেন পাই ওয়ানের, ওগুলোতে একটু ঝামেলা হচ্ছে, ওই ডি ভি রো। এটা বাকি না, এটাকে বলে এটা রিপিটিং ভেরিয়েবল ধরা আর কি। এই জিনিসটাই রিপিটিং ভেরিয়েবল ধরা। আমার 3টা গ্রুপ আছে, ডাইমেনশন, ফান্ডামেন্টাল এবং জিওমেট্রি থেকে একটা কোয়ান্টিটি নেবেন, ফান্ডামেন্টাল কাইনেটিক থেকে একটা, ডাইনামিক থেকে একটা। প্রথমে দেখবেন কি যেটা প্রথমে আছে মিস একই গ্রুপের সদস্য হলে যেটার মাত্রার সমীকরণ ছোট সেটা নেবেন, যদি সিমিলার হয় যেটা প্রথমে আছে সেটা নেবেন। আর তো তেমন কিছু নেই এখানে। আর একটা জিনিস হলো যে যার মাত্রার সমীকরণ নেই তাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে ধরা যাবে না। যার মাত্রার সমীকরণ নেই, যেমন এফিসিয়েন্সি, যদি তাকে প্রশ্নে এফিসিয়েন্সি কোন মাত্রার সমীকরণ আছে নাই, এটাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে ধরা যাবে না। যাকে এক্সপ্রেশন করতে বলে তাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে ধরা যাবে না। এক্সপ্রেশন করতে বলছে ফেজার ডিফারেন্স, এটাকে এক্সপ্রেশন করতে বলছে, তাহলে এটাকে রিপিটিং ভেরিয়েবল হিসেবে ধরা যাবে না। এই জিনিসগুলো খেয়াল করলে হবে।
ঠিক আছে, করেন, করে যদি প্রবলেম হয় রিপিটিং ভেরিয়েবল ধরাতে যদি কোনো প্রবলেম হয় আমাকে আগামী ক্লাসে দিবেন, এবং একটু অবশ্যই প্র্যাকটিস করে আসবেন, নাহলে মাথার উপর দিয়ে যাবে আবার। আপনি যদি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। প্রেসার আর প্রেসার ডিফারেন্স এই দুইটার কি মাত্রা সমীকরণ একই? অবশ্যই, এটার একক একই না? একক যদি একই হয় তাহলে মাত্রা সমীকরণ একই। দুইটা জিনিসই একই। ওকে, তাহলে আপনারা একটু অবশ্যই বাসায় আগে করে আসবেন 3-4টা ম্যাথ, অন্তত 3-4টা ম্যাথ দেখেও আসবেন। দেখে আসলে আপনি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন। আমার কথা চাইনিজ ভাষার মতো লাগবে না, নাহলে চাইনিজ ভাষার মতো লাগবে। ওকে, আসসালামু আলাইকুম। আর হ্যালো, আসসালামু আলাইকুম। একটু লাইনে থাকেন, একটু কথা বলতে ভুলে গেছি। যাদের ডাইমেনশনের এখন ঈদের তো একটা লম্বা ছুটি আছে, যারা এই অধ্যায়টা করতেছেন আমাকে রেকর্ড ক্লাস চাইলে আমি আগের রেকর্ড ক্লাসগুলো চাইলে দিতে পারবো, ডাইমেনশন এবং মডেল অ্যানালাইসিস। যদি বাসায় করতেছেন আমাকে নক করিয়েন, ঈদের বন্ধ অনেকদিন সময় পাবেন, যদি পারেন এগুলো করে আসতে পারেন, নিজের একটু আগায় রাখতে পারেন যদি কারো দরকার হয়। টেলিগ্রামে যে গ্রুপটা আছে এটা আমি লাইভে করাবো, শুধুমাত্র অপশনাল হিসেবে দিচ্ছি, আপনারা যাতে একটু আগায় থাকেন তার জন্য দিচ্ছি। স্যার কোনটা আগায় থাকেন তাদের জন্য দিয়া, এটা নিয়ে আবার কোনো অভিযোগ বা কোনো কিছু শুনবো না। এটা আপনারা অপশনাল, মানে আপনারা যাতে একটু আগায় থাকেন, যারা পারবেন তারা নিবেন, যারা পারেন তারা তাদের দরকার নেই। কোনটা স্যার? এটা ডাইমেনশন এন্ড মডেল অ্যানালাইসিস এই অধ্যায়ের রেকর্ড ক্লাস যদি দরকার হয়, আগের কোনো বেসের করাইছি ওই ক্লাসগুলো আপনারা দিব, যাতে একটু আগায় থাকেন বন্ধের সময়। আপনাকে নক দিছি টেলিগ্রামে। ওকে ভাই।